আজ তারিখটা ছিল 23শে জুন, যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইঞ্জিনিয়ার্সদের ডেকে আমরা ইঞ্জিনিয়ার্স ডিজাইন যেটা হবে কনস্ট্রাকশনের জন্য, তার জন্য আজ আমরা অ্যাডভান্স করব। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ করে এই জমিতে একটা ছোট্ট প্রবলেম তৈরি হয় এবং সেই প্রবলেমের জেরে যখন উজ্জ্বল ওই যিনি কন্ট্রোল করেন পুরো এলাকাটাকে, ওই কয়েকজন শরিককে, তাকে ফোন করে, তখন তিনি একটা অদ্ভুতভাবেই একটা কথা জানান যে কি করে হয় আমরা দেখছি। মানে তারা পরিষ্কারভাবে বলে দেয় কোনো একটা টাকার ইঙ্গিতে যে কোনোভাবে তারা আটকাবেন। এবার আমি যখন উজ্জ্বলকে কল করেছি, উজ্জ্বল ফোনটা রিসিভ করেছে, আমার নামটা দেখার সঙ্গে সঙ্গে উজ্জ্বলকে বেধড়ক মারতে শুরু করে। ওর হাতে আমার মানে ফোনেতে আমার না, আমি আওয়াজ শুনতে পাচ্ছি ফোনেতে, আমি বেধড়ক জিনিসটাকে আমি নিজে কানে শুনছি যে উজ্জ্বলের উপর কী অত্যাচার হচ্ছে। একটা থানির তো লোকে যখন মারতে যায়, ওর মা সেই মুহূর্তে ঢুকে পড়ে, ওইটা বলাটা টান থাকে না নারীর, ঢুকে পড়ে এবং ওর মা যখন আটকাতে যায় ওর মায়ের ওপর বেধড়ক মারা হয়। কোনো রকমে ও যখন মাঠের ওপর দিয়ে আসে, ওখানেও ওকে মারধর করতে করতে নিয়ে আসে। এমনকি ওকে যখন রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বাইরে দুটো রাস্তায় পাহারা দেয়, একদিকে হচ্ছে ও যাতে থানায় না যেতে পারে, একদিকে হচ্ছে ও যাতে আমার বাড়ি না আসতে পারে। গতকালই একটা লাইভের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের জানিয়েছিলাম যে প্রতি বছরের মতো নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদে যে 23শে জুন আমাদের যে পলাশী দিবস যেটা আমরা উদযাপিত করি সেটি হচ্ছে না, এবং অনেকেই আসতে চেয়েছিলেন, আমাকে ব্যক্তিগত মেসেজও করেছিলেন। আমি তাদেরকে বলেছিলাম যে এবছর আর আমরা করছি না। কিন্তু হিরাঝিল প্রাসাদে মুক্ত আকাশের নিচে সেটা হয়তো করা যায়নি। তো সেই পলাশী দিবস উদযাপন যেটা মুক্ত আকাশের নিচে হিরাঝিল প্রাসাদে যেখানে হওয়ার কথা ছিল, সেটা আজ আমরা উঠিয়ে এনেছি যে জায়গায় হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের মুখোমুখি। তো আমি সমর্পিতাকে বলবো যে আমরা ওখান থেকে এখানে চলে এসেছি, কেন চলে এসেছি, এবং আমার সাথেই দেখছেন উজ্জ্বল রয়েছেন, একজন বড় সৈনিক এই আন্দোলনের। তো একটু সমর্পিতা যদি বলেন। হ্যাঁ, তো আমরা বিভিন্ন রকম জীবনের মোড় থাকে দাদা। মুভমেন্ট মানে কি? আন্দোলন। আন্দোলিত না হলে ব্যাপারটা তো ছড়িয়ে পড়ে না, না? ধাক্কা না খেলে আমরা এগোবো কী করে, জট খুলবে কী করে? কিছু কিছু জট আছে, সেই জটটা যেমন জমিতে রয়েছে হিরাঝিলের, মানুষের মনের মধ্যেও জট রয়েছে। সেই জটের মধ্যে হয়তো আলো ঢোকেনি দাদা, তাছাড়া নিজের ভালো কেউ বুঝবে না, এটা হতে পারে না। তাই সেই হিরাঝিল এবং তৎসংলগ্ন এলাকা ভীষণভাবে মনুমেন্ট এবং হিরাঝিল প্রাসাদ বাঁচানোর পক্ষে। কিন্তু কিছু মানুষ রয়েছেন, হয়তো তাদের মনের মধ্যে এমন কিছু জিনিস সৃষ্টি হয়েছে যেখান থেকে তারা ইনসিকিউর ফিল করছেন যে হয়তো হিরাঝিল প্রাসাদ হলে হয়তো আমার ব্যক্তিগত জীবনটা এরকম হয়ে যেতে পারে। তার জন্য তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা হতে পারে, যার জন্য ব্যক্তিগত কোনো জায়গায় রাগারাগির জায়গায় বিষয়টা নেই। আমরা শুধুমাত্র ওই জায়গাটাকে সুন্দর করে গড়ে আবার আমরা হিরাঝিলে ফিরবো এমন অঙ্গীকার নিয়ে আজ আমরা ওখান থেকে চলে এসেছি। মানে কদিন ধরে যেরকম একটা ঘটনা চলছিল, ওখানে কিছুটা জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকার কারণে প্রোগ্রামটা হয়েছে, মানে কি হয়েছে, কারণ বিষয়টা হয়েছে এই ব্যাপারটা বন্টননামা হয়নি। এবার বন্টননামা হলে জমিটা ক্লিয়ার হয়, যে যার জমির অংশে সে তার কাজ করতে পারে। তো সবাই সবার জমিতেই কাজ করছিলেন, উজ্জ্বল সেই অনুযায়ী আমাকে কিছুটা জমি দিয়েছেন, কিন্তু সেখানেও কিছু সমস্যার উদ্রেক হয়েছে। উজ্জ্বলের জায়গায় একদম ঠিক রয়েছে, আমরা আমাদের আন্দোলনের জায়গায় ঠিক রয়েছি। শুধু কিছু কিছু সমস্যা যেগুলো তৈরি হয়েছে, এগুলো জট বললাম না, যে জটে আলোর প্রবেশ দরকার, সেই আলোর প্রবেশটা আমরা ঘটাবো খুব শিগগির। আর তারপর আমরা হিরাঝিলে ফিরে যাব, কারণ নবাব সিরাজের জমি মুর্শিদাবাদের বুকে, তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই আজ অবধি সেই জমির উপরে কোনো কাজ হয়নি, জঙ্গল হয়ে পড়েছিল, ওটা যখন টিকে আছে ওটা বিরাট আকারে টিকে থাকবে, এবং একদিন লক্ষ লক্ষ মানুষ সেই হিরাঝিল নতুন করে জেগে ওঠার পরে সেখানে ভিড় করবেন, নবাব সিরাজের প্রাসাদে দাঁড়িয়ে থাকবেন, এবং ইতিহাস আবার জেগে উঠবে, কারণ ইতিহাসে গড় মিল, তাই জেগে উঠবেই হিরাঝিল। তো আপনারা শুনলেন সমর্পিতার কাছে যে কেন আজকে হিরাঝিল প্রাসাদে এই অনুষ্ঠানটা করা যায়নি, বা এই শহীদ দিবস পালন বা আমাদের পলাশী দিবস পালন সেখানে কেন করা যায়নি, আপনারা শুনলেন। তো আসুন আজকের এই কর্মসূচি শুরু হোক, আপনারা সঙ্গে থাকুন। মুর্শিদাবাদে মানুষ সিরাজদৌলার গল্প শুনতেই আসে, এটা বাস্তব, কিন্তু ঘটনাচক্রে তার কোথাও কোনো স্মৃতিচিহ্ন নেই। জামা কাপড় তো দূরের কথা, একটা তরোয়াল আছে যেটাকে সম্ভাব্য বলে হাজারদুয়ারিতে রাখা আছে, এবং তার সমাধিক্ষেত্রটা সেটা একেবারে পশ্চিমপাড়ার একটা কোণেতে, সেটা যথেষ্ট আর্কোলজির আন্ডারে হলেও সেটাকে যথেষ্ট আজে বাজে করে দেখাশোনা করা হতো একটা সময়, তাও এখন তো একটু যত্ন নেওয়া হচ্ছে।
এবং তার সঙ্গে তার কিছু নেই কিছু নেইটাই একটা গল্প হয়ে গেছে, যে কিছু নেই মানুষকে ডেকে তার সম্পর্কে দুঃখ করা, একটা মেলানকলি ছড়িয়ে দেওয়া, এবং তারপরে গিয়ে তার কিছুই নেই ওই যে দূরে। এমনকি সিরাজকে কিভাবে বিক্রি করা হয়, হাজারদুয়ারের অতগুলো সিঁড়ি দিয়ে উঠে কর্নারে প্রথমেই গাইড আপনাকে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে আপনাকে পশ্চিম পাড়ের দিকে আঙুল তুলবে, ওই যে দেখুন তালগাছে দাঁড়িয়েছে ঝোপঝাড়, ওইটা ছিল সিরাজের আসল হাজারদুয়ারি, নাকি হাজারদুয়ারি এটা আরেকটা, ওইটা আসল ছিল। এখন যাওয়া যায় না এবং সেখানে বন জঙ্গল হয়ে গেছে। প্রথম যখন সিরাজদৌল্লা হিরাঝিল নিয়ে আন্দোলন শুরু করি, সেই সময় মানসদা ছিলেন সঙ্গে এবং আমি ওদের শরিকদের কাছে যাই। প্রথম আমি উজ্জ্বলের কাছে গেছিলাম, উজ্জ্বলকে গিয়ে বলি যে আমাকে 1 কাঠা জমি দেবে, আমি ওখানে কিছু জিনিস বানাবো। তো তখন উজ্জ্বল বলে যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ বাবার আন্ডারে রয়েছে বিষয়টা। আমি চলে আসি, তখনের মতো ব্যাপারটা স্টপ হয়ে যায়। তার পরবর্তীকালে আবার যখন মানসদার সঙ্গে যুক্ত হয়ে কাজটা শুরু হয়, তখন আমি বিভিন্ন শরিকের কাছে যাই এবং তাদেরকে একত্রিত করি। এখন বর্তমানে হিরাঝিল শরিকের সম্পত্তি হয়ে গিয়েছে, অর্থাৎ প্রাইভেট প্রপার্টি। হিরাঝিলকে পরবর্তী কোনো নবাব বাহাদুরের একজন, মানে ওয়াসিফ, সম্ভবত শেষ নবাবের সময় হবে, আমি নামটা ঠিক বলতে পারবো না ঠিক কোন নবাবের সময় থেকে, তো শেষের দিকটাতে মানে স্বাধীনতার ঠিক আগে হবে, উনি ওনার যে ম্যানেজার, সেই ম্যানেজার হিরাঝিলকে ডক্টর টি রয়ের হাতে তুলে দেন এবং ডক্টর টি রয়ের পর থেকেই এটা আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। মানে টি রয় কাউকে বিক্রি করলেন, সেখান থেকে আরও 5 জন কিনলেন, সেখান থেকে আরও 25 জন কিনলেন, এইভাবে শরিকের সংখ্যা ছড়িয়ে গিয়েছে এখন। তো হিরাঝিল প্রাইভেট প্রপার্টি, কিন্তু তার কাগজপত্র এলোমেলো হয়ে আছে, সেটা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। এখন ঘটনাচক্রে হয়েছে কি, যখন আমি শরিকদের কাছে গেলাম, তারা আগ্রহ দেখালেন যে এখানে একটা ডেভেলপমেন্ট হবে, খুব ভালো কথা, সবাই তখন চলে এলেন এবং আমরা 2020 সালের 5ই ডিসেম্বর হিরাঝিল নিয়ে প্রথম রাস্তায় নামি। প্রথম রাস্তায় নেবে যখন আমরা পশ্চিমপাড় সদরঘাট থেকে হিরাঝিল অবধি র্যালি করি, প্রচুর মানুষ, টোটো সবাই ছিল, টোটোর মানে পুরো ইউনিয়নটাই, গোটা 60-70খানা টোটো, প্রচুর মানুষ হাঁটছে, বাইক র্যালি, সব কিছু হলো। গিয়ে হিরাঝিল পরিষ্কারও হয়ে গেছিলো, তখন মোটামুটি করা হয়েছিল। করে আমরা কি করেছিলাম, ওখানে সুন্দরভাবে সেদিনের অনুষ্ঠানটা করেছিলাম, মাস পিটিশন করে বিভিন্ন ডিপার্টমেন্টে জমা করেছিলাম। এবার বিভিন্ন ডিপার্টমেন্টে যখনই জমা করতে যাচ্ছি, তার আগে থেকে সমস্যাটার উদ্রেক হলো। সমস্যাটা হলো, যখনই আমরা ওইটাকে জমা করতে যাব, এমনভাবে শরিকদের সাথে কথা বলছি, হঠাৎ দেখলাম যে শরিকদের মধ্যে একটা পরিবর্তন। কি পরিবর্তন না, ওরা তখন চিঠিগুলো জমা করবে কি করবে না সেটা নিয়ে ভাবছে। আমি বললাম কেন, এটা জমা না করে গেছে, গভর্নমেন্ট আন্ডারটেক করলে দারুণ একটা ব্যাপার হবে, এটা ইতিহাস আর সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতি। ওরা অনেক মিটিং করলো, অনেক কিছু করলো, করে 1 মাস পর 5ই ডিসেম্বরের পর 6ই জানুয়ারি গিয়ে ওই প্রথম চিঠি পোস্ট হয়। সে অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক বুঝিয়ে টুজিয়ে, তারপর লিটারেলি ওরা আমাকে আর হিরাঝিলে অ্যাক্সেস করতে দেয় না। আমি যখনই ওদের কাছে যাচ্ছি মিটিংয়ের জন্য, ওরা কেউ মিটিংয়ে আসে না, কারণ ওদের মধ্যে একটা অদ্ভুত ভয় জন্মালো যে আমাদের জমিগুলো বোধহয় সমস্ত নিয়ে নেওয়া হবে, এরকম কোনো একটা ভয় ওদের মধ্যে জন্মালো এবং সেটা থেকে আমি ওদেরকে বের করতে পারিনি। কোনো একটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গোটা এলাকার যে কজন 30 জন শরিক, তারা কিন্তু সরে যেতে লাগলো। এই সময় আমি বারবার করে ওদের ফোন করি, ওরা যোগাযোগ করে না, আমি একাই হিরাঝিলে গিয়ে বসে থাকতাম। তারপরে যেটা হয়, ওরা আমাকে আকার ইঙ্গিতে বারণ করছিল। তারপরে আমাকে একজন বলে যে আপনি যে, আমি তখন ভাবলাম যে একটা ছোটোখাটো মনুমেন্ট যদি তৈরি হয় তাহলে কেমন, অন্তত জায়গাটাকে আমরা মেনশন করে দেবো যে এটা হিরাঝিল, একটা কিছু লেখা থাকবে। তখন আমাকে বললো আপনি যদি এটা করতে চান তাহলে ওই দিকের পোর্শনটা উজ্জ্বলের আন্ডারে আছে, আপনি উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করুন, আমরা এটাকে কিছু বলতে পারবো না, উজ্জ্বল যদি বলে তাহলে হবে। তো আমি উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করলাম। উজ্জ্বলের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল সেই সময়, আবার কিছুদিন স্টপ। তারপরে আবার উজ্জ্বলের সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ করতে করতে উজ্জ্বল এই আন্দোলনে প্রথমবারের জন্য সম্পূর্ণরূপে চলে এলো। এবার আসার পরে কি হলো, উজ্জ্বল জমিটা দেবে এটা কমিটমেন্ট করলো এবং সেটা রেজিস্ট্রি করে দেবে সেটা বললো, যদিও ওটা ইসমাইলি সম্পত্তি এবং কোনো রকম বন্টননামা হয়নি, তাও প্রত্যেকের অংশ ভোগ করছে এবং প্রত্যেকের সেখানে বাড়ি দোকান সবাই নিজের তৈরি করে যথাযোগ্যভাবে রয়েছে। পড়েছিল হিরাঝিল যে অংশটুকু রয়েছে সেটা ঘন জঙ্গলে, না কেউ যেত, অত জঙ্গলে সাপ শিয়ালের বাস, কেউ যেত না, কেউ ঢুকতো না, কিচ্ছু না, উজ্জ্বলরাও বাড়ি করে দূরে চলে গেছে। এরকম একটা অবস্থায় উজ্জ্বল বলল যে আমি এই পোর্শনটা আপনাকে দিতে পারি। আমি ট্রাস্ট ফর্ম করলাম, ট্রাস্ট ফর্ম করে সবাইকে ডাকলাম আবারও, দিয়ে সে বছর জুন মাসে 23শে জুন ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আমাদের মিনারের। এর মধ্যে কিন্তু বহুবার ডিপার্টমেন্টে চিঠি হচ্ছে।
আমরা নিয়মিত মেল করে করে প্রায় 34,000 মেল করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেচ দফতর, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের গভর্নর, সবাইকে করেছি। করার পরে প্রতিদিন যেমন আমাদের মেল পাঠানো চলছে, চিঠি পাঠানো চলছে, তার সঙ্গে অনুষ্ঠানগুলো চলছে এবং প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে হিরাঝিল যে আছে সেটা সবাই জানতে পারছে। এবং গত 2 বছরে আমাদের হিরাঝিলে ভিজিটের সংখ্যা হচ্ছে প্রায় 70,000 মানুষ ওই বাসযার দেখতে এসছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা এখানে গার্ডেন হবে, তাতে মানুষ একটু ঘুরতে পারবে, বেড়াতে পারবে, থাকতে পারবে। বারাসাত একাডেমি অফ কালচারের পরিশ্রমে এবং মানুষের সহযোগিতায় সেখানে একটা গার্ডেন, সিরাজ উদ্যান ছোট্ট করে নির্মাণ করা হলো। তার পিছনে অনেক লড়াই রয়েছে। এইভাবে চলতে 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 যখন অনেকটা মানে আমাদের আন্দোলন এগিয়ে গেছে, যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, মনুমেন্টের ডিজাইন রেডি হয়ে গেছে, আজ তারিখটা ছিল 23শে জুন, যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইঞ্জিনিয়ার্সদের ডেকে আমরা ইঞ্জিনিয়ার্স ডিজাইন যেটা হবে কনস্ট্রাকশনের জন্য, তার জন্য আজ আমরা অ্যাডভান্স করব। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ করে এই জমিতে একটা ছোট্ট প্রবলেম তৈরি হয় এবং সেই প্রবলেমের জেরে যখন উজ্জ্বল ওই যিনি কন্ট্রোল করেন পুরো এলাকাটাকে, ওই কয়েকজন শরিককে, তাকে ফোন করে, তখন তিনি একটা অদ্ভুতভাবেই একটা কথা জানান যে কি করে হয় আমরা দেখছি। মানে তারা পরিষ্কারভাবে বলে দেয় কোনো একটা টাকার ইঙ্গিতে যে কোনোভাবে তারা আটকাবেন। এটা শুনে সত্যি কথা বলতে কি আমার ভয় করে। ভয় করে কেন? যে মানুষজন কিন্তু আবেগ নিয়ে লাখ লাখ টাকা দেবে, আমি সেখানে কিন্তু আমার আবেগ নিয়ে আরও কিছু দিয়ে মাটি খুঁড়ে যে মুহূর্তে কনস্ট্রাকশন তুলব, সকালবেলা গিয়ে দেখবো জমি 144 সিভিল কেসে পড়ে গেল, কত বছরের মামলা জানি না, আমি কাকে কি উত্তর দেব? আমি বললাম তাহলে ঠিক আছে, আমি নিজেও একটু, আমাদের যেমন এখন গুগল আর ইউটিউব হয়েছে আমাদের গুরু, তো আমি সেখানে একটু পড়াশোনা করে দেখলাম যে না, এটা কোনো রকমের কোনো বিপজ্জনক ব্যাপার নয়, আমি আমার সুরক্ষা তো নিতেই পারি। আমি উজ্জ্বলকে বললাম, উজ্জ্বল বললো দিদি পাশের বিএড কলেজে আমাকে 24টা চিঠি পাঠিয়ে দিয়েছে ওরা অলরেডি ক্যাভিয়েটের, নিশ্চিন্তে করুন। এবারে সেই ক্যাভিয়েটটা করা হলো। করার পরে সেদিন ঈদের ছুটি ছিল, তার জন্য ক্যাভিয়েটের চিঠিগুলো পৌঁছয়নি। উজ্জ্বল কি করলো, উজ্জ্বল থানায় একটা ওকে যেহেতু মারতে এসেছিলো, উজ্জ্বল থানায় একটা ডায়েরি করে দিয়েছিল এবং তারপরে কি হলো, উজ্জ্বল একটা বন্টন নামার জন্য চিঠি করলো সব শরিকদের, বাদলদা এবং উজ্জ্বল আরেকজন আমাদের মাস্টারমশাই রয়েছে, 3 জনে মিলে ব্যাপারটাকে অ্যারেঞ্জ করলেন, করে শরিকদের ঘরে ঘরে চিঠি দেওয়া হলো। এই করে একদিন রাত্রে 8টার পরে মিটিং ডাকা হলো। আমরা সবাই সেই মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়েতে বন্টন নামা সংক্রান্ত আলোচনা হয় এবং সেখানে একটা আবঝা আমি বুঝতে পারি যে তারা বলছে ঠিক আছে চলো একদিন লয়ারের কাছে গিয়ে কিছু খরচাপাতি করে আসি, ও তো হবে না, মানে ওরা হবে নাই যেন জানে বন্টন নামাটা। আমি কিছু বললাম না, আমি বললাম যে হোপ ফর দ্য বেস্ট, আমাদের আশা রাখতেই হবে, কিছু করার নেই বলে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরের দিন আমি আবার ওদেরকে ফোন করলাম, শুভময় বলে একটি ছেলে আছে ওখানে সারের দোকান, ওকে আমি ফোন করে বললাম যে আমি কিন্তু একটা ক্যাভিয়েট করেছি, ক্যাভিয়েটের মানে এটাকে নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই, আমি আমার টেনশন দূর করার জন্য করেছি এটা। বললো ঠিক আছে দিদি। ও কিন্তু শুনলো, বুঝলো এবং ঠিক আছে বলল। তারপরের দিন ওদের কাছে চিঠি ঢুকলো, কিছু একটা আরও 25 জন শরিককে অন্য কিছু একটা বোঝানো হলো এবং ওরা তখন ফোন করলো, উজ্জ্বলের বাড়ি খেপে খেপে আসতে শুরু করলো যে কী করেছিস এরকম একটা ভাবভঙ্গি। এবং তারপরে যেটা হয়, আমি যখন মানে যেদিন 21 তারিখ সকালবেলা উজ্জ্বলকে ডাকে যে আমাদের একটা বন্টন নামার মিটিং আছে, তুমি সন্ধ্যেবেলা আসবে, কোনো মহিলা মানুষকে নিয়ে আসবে না, মানে এটা ইঙ্গিত করে আমাকে না নিয়ে যেতে। আর একটু ওরা আমাকে আলাদাভাবেই দেখে, কারণ আমি যেহেতু উজ্জ্বল সংলগ্ন জমির মালিক, মানে আমার ট্রাস্ট বডি, আমাদের ট্রাস্ট বডি নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট, তার জন্য ওরা মনে করে যে ওই ক্যাঙ্গারুর পেটের বাচ্চা আর কি আমি, মানে ক্যাঙ্গারুটাই মা, মানে উজ্জ্বলই সব। তাই বললাম ঠিক আছে তাই হলো, তুমি যাও, কিন্তু দেখো বিপদ না হয়। উজ্জ্বলকে সন্ধ্যেবেলা পাঠানো হলো, উজ্জ্বলকে মোড়ের মাথায় ডাকা হলো এবং উজ্জ্বল গেল। মোড়ের মাথায় যাওয়ার পরে বললো চলো না ভিতরে গিয়ে একটু মিটিংটা করি, বলে পার্শ্ববর্তী একটা রুম আছে, ক্লাব ঘর বলে ওটাকে, আসলে কোনো রেজিস্টার্ড ক্লাব না, রুমে নিয়ে গিয়ে বহিরাগত মানুষ, কেউ শরিক নয়, তাদের দেখে ওকে প্রশ্ন করায়, প্রশ্নের পর প্রশ্ন প্রথম করা হয়, কেন ক্যাভিয়েট করেছিস, কি করেছিস, ক্যাভিয়েটের মানে কি বৃত্তান্ত, এই সমস্ত কিছু একটার পর একটা জেরা করতে থাকে। ওকে কাগজটা দেখায়, চরম অপমান করে, এইটা ইংরেজিটা রিডিং পড়ে শোনা, তুই কি পড়তে পারিস, তুই রিডিং পড়ে শোনা, তাহলে দেখ তোকে দিয়ে কী করানো হচ্ছে, তুই নিজের তো সর্বনাশ করছিস, আমাদের সবার সর্বনাশ করছিস, তুই চাস যে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে। তো ওকে এরকমভাবেও বলে। এর আগে যেহেতু খোশবাগে বিচিত্র ঘটনা হয়েছে, একটু আপনার ইউটিউব দেখলে বুঝতে পারবেন, ওখানে বিভিন্ন রকমের ঘটনা হয়েছে, ওকে সেটাও বলে যে আর্কিওলজিতে বলে খোশবাগের যা সমস্যা সেটা আমি ক্রিয়েট করেছি।
ওখান থেকে স্কুলটাকে বের করে দেওয়ার পিছনে আমার হাত রয়েছে, এরকম নানান কিছু, সেগুলো সব মানে লুজ টক করে, যেগুলোর কোনো মানে নেই, ভিত্তিও নেই, আকাশ নেই, কিচ্ছু নেই। তারপরে ওকে যখন সবাই মিলে ছেপে ধরে, প্রচণ্ড রকমের ওর উপরে যখন কিছুটা শুরু হয়, সেই মুহূর্তে ওর দাদা ছুটে এসে আমাকে কল করে, বলে যে দিদি আপনি কি করেছেন, যার জন্য ভাইকে সবাই মিলে 30টা মানুষ মিলে ছেপে ধরেছে, বাইরের লোকজন আছে যারা বেধড়ক মারধর করতে পারে। তা আমি বললাম যে আমি কি করেছি, ক্যাভিয়েট হয়েছে, এটাই তো বললাম। এবার আমি যখন উজ্জ্বলকে কল করেছি, উজ্জ্বল ফোনটা রিসিভ করেছে, আমার নামটা দেখার সঙ্গে সঙ্গে উজ্জ্বলকে বেধড়ক মারতে শুরু করে। ওর হাতে আমার মানে ফোনেতে আমার না, আমি আওয়াজ শুনতে পাচ্ছি ফোনেতে, আমি বেধড়ক জিনিসটাকে আমি নিজে কানে শুনছি যে উজ্জ্বলের উপর কী অত্যাচার হচ্ছে। একটা থানির তো লোকে যখন মারতে যায়, ওর মা সেই মুহূর্তে ঢুকে পড়ে, ওইটা বলাটা টান থাকে না নারীর, ঢুকে পড়ে, এবং ওর মা যখন আটকাতে যায়, ওর মায়ের উপর বেধড়ক মার হয়। কোনো রকমে ও যখন মাঠের ওপর দিয়ে আসে, ওখানেও ওকে মারধর করতে করতে নিয়ে আসে, এমনকি ওকে যখন রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বাইরে দুটো রাস্তায় পাহারা দেয়, একদিকে হচ্ছে ও যাতে থানায় না যেতে পারে, একদিকে হচ্ছে ও যাতে আমার বাড়ি না আসতে পারে। আমি থানায় ফোন করলাম, থানায় বললো কাল সকালে এসে আপনি এফআইআর করুন। এখন কি ওর বাড়িতে কাউকে বেরোতেই পাচ্ছে না, যাবে কি করে, তাহলে কাল সকালে আসুন, মানে যেহেতু ওই 72 আওয়ার্স বা কিছু একটা সিস্টেম আছে। সেই রাতে আমরা কেউ ঘুমোইনি, আমরা সবাই জেগে। পরের দিন সকালবেলা উজ্জ্বল আসে, ওর স্ত্রী ছোট ছোট বাচ্চাদের নিয়ে ও এলো, বাচ্চাগুলো তো ভয়ে কাঠ, এলো, এসে বাদলদা আমরা গিয়ে জিয়াগঞ্জ থানায় একটা এফআইআর করেছি। এবং কাল বিকেলবেলা ওরা হিরাঝিলের রাস্তা ঘিরে দিয়েছে, শুধুমাত্র পায়ে চলার একটা সরু রাস্তা, মানে কোনো ক্রমে চলার, প্রথমে বন্টন নামা না হলে সে সম্পত্তি ঘেরা যায় না, তাও ওর ঘিরে দিয়েছে, একটা পায়ে চলার সরু রাস্তা খুলে রেখে দিয়েছে। এবং ওরা ঠিকই করে, ওরা ওকে থ্রেডও করেছে, ওরা ঠিকই করে নিয়েছে যে ওই জমিতে উজ্জ্বল মানে কিছুই করতে দেওয়া হবে না, কিছুই না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা রয়েছি। তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হিরাঝিল, যাই ঘটে যাক। আন্দোলন কাকে বলে? আন্দোলন, দেখুন আমি ভারতবর্ষের ইতিহাসকে বিশ্বাস করি, আমি বিভিন্ন মানুষের ইতিহাসকে বিশ্বাস করি। এমন তো না যে সূর্য সেন দেশের জন্য লড়াই করেছিল বলে সবাই বাড়িতে ডেকে বলেছিল আমার বাড়িতে বোমা বানাও, কেউ বলেনি। সূর্য সেনকে ডাকছে সবাই, এসো এসো তুমি দেশের জন্য কাজ করছো, আমার বাড়িতে বোমা বানাও, কেউ বলেনি। নেতাজিকে কেউ জায়গা দেয়নি। যারা যারা দেশের জন্য কাজ করেছেন কেউ কি জায়গা দিয়েছে? সফর সবসময় কঠিন হবে, কিন্তু যত কঠিন হবে তত রাস্তাও ক্লিয়ার হবে। হিরাঝিলের জমি নিয়ে আজকে যে সমস্যাটা চলছে সেটা কালকে থাকবে না, কারণ আজ বন্টননামা হলেও জমির মধ্যে অনেক বেশি সমস্যা থাকবে। তার জন্য যতবারই বন্টননামা বা যাই মিউচুয়াল ডিসিশন হোক না কেন, তার পরের দিন একটা নতুন করে সমস্যার উদ্রেক হবে। তাই আমাদের কি করতে হবে? আমরা সবাই এখানে বুদ্ধিমান মানুষ, সবাই শিক্ষিত এবং শুভবুদ্ধি সম্পন্ন। তার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে রুট থেকে সমস্যাটাকে তুলে ফেলে সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতি, গোটা পৃথিবীতে সিরাজউদ্দৌলার দ্বিতীয় কোনো স্মৃতি নেই, তার দরবার এবং প্রাসাদ, সেটাকে যতটুকু অংশ রয়েছে সেই অংশটাকে সংরক্ষণ করে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের ইতিহাসটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, এটা একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য, আপনাদের সবার কর্তব্য এবং আমাদের রাজ্য সরকারের কর্তব্য। এটা দয়া নয়, এটা কর্তব্য। যে সিরাজউদ্দৌলার স্মৃতিকে তারা এতদিন বাঁচাননি, সেটা কিন্তু সেটা ভুল হয়ে গেছে। হয়তো তাদের কাছে ইনফরমেশন নেই, বা চিঠি গেছে তারা গুরুত্ব দেননি, বা ভেবে নিয়েছেন কেউ উন্মাদ তাই পাঠাচ্ছে 34,000 চিঠি, হতে পারে। কিন্তু যে পদ্ধতিতে পৌঁছলে তাদের কাছে বার্তাটা পৌঁছবে, নিশ্চয়ই আজকে ট্যুরিজম হলে রাজ্য সরকারের উন্নতি হবে। আজকে রাজ্য সরকারের ট্যুরিজমে মুর্শিদাবাদের যে প্রোমোটা রয়েছে, প্রথম দরজা খুলে যাচ্ছে সিরাজউদ্দৌলার ছবি, তারপরে মুর্শিদ কুলিকা আসছে, আলিবর্দি খাঁ আসছে, বাকি সবাই আসছেন। তাহলে সিরাজউদ্দৌলা যদি এত ইম্পর্টেন্ট হন, তাহলে তার জায়গাটা গড়ে উঠলে যদি আমরা বাঁশঝাড়ে 70,000 মানুষকে ভিজিট করাতে পারি, তাহলে রাজ্য সরকার যদি সিরাজউদ্দৌলার এই জায়গাটাকে সংরক্ষণ করে, তাহলে তো লাখো লাখো মানুষ অনায়াসে ভিজিট করবে, এলাকার পরিবর্তন হয়ে যাবে, মুর্শিদাবাদের ট্যুরিজমে একটা দিন বেড়ে যাবে। এটা আমরা ছোট থেকে দেখতাম, জানতাম। আরও উঁচু উঁচু বড় বড় প্রাচীর ছিল, সেগুলোকে চাষযোগ্য জমি করার জন্য তারা খুঁড়ে নিয়ে বাড়ি চলে আছে। এবং এই প্রথম দেখলাম এখানে অনেক মানুষ আমাদের সিরাজের প্রাসাদের উপরে গেছে, সেই প্রাসাদের উপরে অনেকজনা হীরামুক্তা খোঁজার জন্য গেছে ম্যাচিংপত্র নিয়ে। এই শেষ প্রথম। আর শুরু দিদি নিঃস্বার্থভাবে এই হিরাঝিলেরকে গিয়ে এই নবাব সিরাজউদ্দৌলার পুরো সম্মানটাকে টেনে এনে সবার সামনে
আজকে হাজির করছেন, এটা শুনে আমার খুব ভালো লেগেছে এবং সিরাজেরকে ভালোবেসেছি আমরাও, যার জন্য আমি চেষ্টা করব আমার দেহে যতক্ষণ প্রাণ আছে সিরাজের জন্য আমি এগিয়ে যাব এবং আমার হিরাজিল প্রাসাদে যতটুকু সম্পত্তি বা জমি সম্পত্তি আমার নামে আছে আমি সম্পূর্ণভাবে দিদি ট্রাস্টিতে আমি সবসময় এগিয়ে যাওয়ার জন্যে যতটা পারি সাহায্য আমি করব। এবং আমাদের যে কাজকর্মগুলি চলছিল নিশ্চয়ই সেগুলো চলবে, আরও তার গতিবেগ বাড়বে এবং একসঙ্গে কাজ করার আমাদের বারাসাত একাডেমি অফ কালচারের 246টা যে কেন্দ্র আছে সারা বাংলা জুড়ে, তার 24,000 মেম্বার আজকে যুক্ত হবে নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের যে কর্মকাণ্ড চলছে সেই কর্মকাণ্ডের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে এগিয়ে যাওয়ার জন্যে। এবং আমরা চুক্তিপত্রে যেটা লিখেছি বা আমাদের মৌ স্বাক্ষরপত্রে যেটা লিখেছি সেখানে আমাদের কয়েকটি প্রতিবন্ধকতা রয়েছে, যেমন আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না আমাদের সংগঠনে, এইরকম কয়েকটি মৌলিক যে আমাদের বিষয়বস্তু রয়েছে তার সঙ্গে সাংঘর্ষিক নয় এমন সমস্ত বিষয়ে আমরা নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের সঙ্গে একসঙ্গে কাজ করব। হিরাঝিল বাঁচাও আন্দোলন যেমন থাকছে তার সঙ্গে নবাবের সমস্ত রকম স্মৃতি, নবাবের সম্পর্কে কোট আনকোট বাজারে প্রচলিত যত মিথ আছে, গল্প আছে, অপকীর্তির প্রচার করা হচ্ছে, সাম্প্রতিকভাবে এটা আরও বাড়ছে, বিভিন্ন রকমভাবে দেখছি। তো যদিও সেইগুলোকে আমরা সেই মিথগুলোকে আমাদের ভাঙতে হবে। মানুষরা দীর্ঘদিন কাজ করছেন নবাবের সেই সম্মান এবং তার প্রকৃত ইতিহাসটা তুলে ধরার জন্য ওয়াসিমদা রয়েছেন এখানে, তারা সকলে কাজ করছেন। আমরা সেই কাজটাকে যতটা সম্ভব আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা সহযোগিতা করব। একমাত্র মুর্শিদাবাদ ঘরানার শিল্পকর্ম বেশ কয়েকটি নিদর্শন পৃথিবীর বিভিন্ন জায়গাতে রয়েছে, যেমন কিছু ইংরেজদের কাছে আছে ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে, আর কিছু সংরক্ষণ করা রয়েছে বেহালাতে আমাদের স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। আমি সেখানে কথা বলেছি, তারা ভীষণ উৎসাহের সঙ্গে আমাদের সেগুলো নিয়ে দেখা, আমাদের ছেলেমেয়েরা যারা এটা নিয়ে চর্চা করছে তাদের কাছে উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। এবং আমাদের একটা টিম আমরা কাজ করছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই শিল্পটাকে আবার ক্রিয়েশন তো নয় রিক্রিয়েশন করার জন্য এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেটা বিলুপ্ত হয়ে গেছে। আমি দীর্ঘকাল আর্ট কলেজের ডিগ্রি, মাস্টার ডিগ্রি এই সমস্ত কিছু পড়াশুনো করবার মধ্যে দিয়ে কখনোই মুর্শিদাবাদ ঘরানার কথা শুনতে পাইনি। আগামী প্রজন্ম যাতে সেটা জানতে পারে, আমাদের ঐতিহ্যে যেটা ছিল, আমাদের শিকড়ে যেটা ছিল, একটা ঘরানা ছিল, বাংলার একটা শিল্পকলার যে দীর্ঘ আন্দোলন ঐতিহাসিক যুগ থেকে তার মুকুটে যে এত বড় একটা উজ্জ্বল পালক ছিল সেটা হারিয়ে গেছে কালের গর্ভে। আমরা সেটাকে আবার ফিরিয়ে আনতে চাই। এখানেই আমাদের প্রচেষ্টা, আমাদের সর্বান্তকরণ প্রচেষ্টা, আপনাদের সকলের সহযোগিতা চাই এই আন্দোলনটাকে আমাদের এবং আমাদের যে কর্মসূচি সেগুলো বাস্তবায়ন করার জন্য। তাদেরকে সঙ্গে নিয়ে সত্যি সত্যি একটা জায়গাতে, আমি খালি সিরাজের স্মৃতিতে মিনার বলে বলছি না, যে কোনো জায়গারই যদি একটা ট্যুরিজম ডেভেলপমেন্ট হয় তাহলে মানে এটা হচ্ছে এমন একটা শিল্প যে শিল্প সবার আগে স্থানীয় মানুষের উপকার করে। এবং ট্যুরিজম হচ্ছে পৃথিবীর একমাত্র শিল্প যে শিল্পে এক বিন্দু কোনো দূষণ হয় না, পলিউশন হয় না, এবং মানে একেবারে সেখানে যে এলাকায় হয় সেই এলাকার স্থানীয় মানুষের রাতারাতি তাদের জীবন জীবিকার মান রাতারাতি মানে মানে আমূলে পাল্টে যায়। সুতরাং এটা বোঝালে মানুষ বুঝবেন না এমন নয়, যে কোনো কারণেই হোক না কেন হয়তো একটা অবিশ্বাস বা একটা মানে বোঝাপড়ার অভাবজনিত কিছু ঘাটতি থেকে গেছে। যখন সত্যিই প্রচণ্ড একটা কী বলবো স্ট্রেসড আউট হয়ে আছি সেই সময় কিন্তু আমাকে তুষারদাকেই বলতে হলো যে তাহলে আমি আপনার কাছে যাব। তার আগে একটা অনুষ্ঠানে গেছি, তুষারদা মেরি দুজনেই বলেছেন যে আশ্রয়তে আসতে, আমাদের ছেলেদের কাছে আসতে। আমি বলেছি সময় হলে ঠিক যাব। তো সময়টা একদম উপযুক্ত সময় এসেছে। আশ্রয়তে আমার আজ সত্যি আশ্রয় দরকার ছিল। তো তাদের সঙ্গে মৌ স্বাক্ষরে যাচ্ছি আমরা। এখানে কিছু পয়েন্টস আছে যেগুলো আমরা দুটো সংস্থা একসঙ্গে পালন করব এবং পলিটিক্যালি আমরা এই কাজটাকে হিরাঝিল বাঁচাও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। মুর্শিদাবাদের ইতিহাস রক্ষার লড়াই, সেক্ষেত্রে একটা একটা করে সংস্থা অর্থাৎ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। আমরা লড়াই জিতব, জিত নিশ্চিত। থ্যাংক ইউ সো মাচ এবং আশ্রয়ের সমস্ত সদস্যকে। আজ থেকে আমরা এক হলাম নবাব সিরাজের জন্য লড়াইয়ের ক্ষেত্রে আমরা হিরাঝিল প্রাসাদ বাঁচাবই আসবো না। বন্ধ বা স্তব্ধ কোনো কিছুই হয়ে যায়নি। নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদে পলাশী দিবস পালন করা সম্ভব হয়নি, কিন্তু তার সব কিছু অনুষ্ঠানই করা গেছে বহরমপুরের নিকট কাশিমবাজারের আশ্রয় নামক একটি প্রতিষ্ঠানে। সেখানে বিভিন্ন গুণীজন মানুষের তাদের মূল্যবান কথা এবং তার সাথে
শিশুদের বসে ছবি আঁকো, সব কিছু যেন অন্য মাত্রা এনে দিয়েছিল এই 23শে জুন পলাশী দিবস উদযাপন অনুষ্ঠানে। যাই হোক বন্ধুরা, ইতিহাস কখনো চাপা পড়ে থাকে না, কখনো থাকবে না, একদিন তা জনসমক্ষে আসবেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম।